এই হাতটা কেমন গালটা ছাড়া নন্দনে গেলেন এমন ভাবে গেলেন এইটা বোধ হয় কিছুক্ষণ নামালে ভালো হতো। হ্যাঁ, ওকে এইভাবে না যেতে হলেই ভালো হতো। এটাই ওর সময় ছিল, মন খুলে সিনেমা বানানোর সময়। কেন পিছু হটলো জানি না। অনেকদিন ধরে কষ্ট পাচ্ছে, অনেক অপমান সহ্য করতে হচ্ছে। ওর সাথে আমার প্রায় কথা হতো। অনেক রকম পলিটিক্যাল কিছু এদিক থেকে ওদিক হলেই আমাকে ফোন তুলে বকাবকি করতো। আমি ওর কথা পিসফুলি শুনতাম, শান্ত মনে শুনতাম, বোঝানোর চেষ্টা করতাম যে দাঁড়াও, তুমি একটু সময় দাও, হবে হবে। হ্যাঁ, উন্মুক্ত সমাজ দেখবো যেখানে। আমি তো সেদিনও নন্দনে গিয়ে বললাম যে সব রকম সিনেমা হবে, সব রকম থিয়েটার হবে, মানুষ মন খুলে তাদের সংস্কৃতি জগতের তার যা কীর্তি তা রাখবে, তার যা মনের ইচ্ছে তা বলবে। সেই দিনটা আমাদের পরাজিত। পরাজিত কেন এত তাড়াতাড়ি পরাজিত হয়েছে? অনিকদার সঙ্গে আমি ডিরেক্টলি কাজ কখনো করিনি, করার সৌভাগ্য হয়নি। কথাবার্তা হয়েছে, আমি অনেকবার আমার ইচ্ছা প্রকাশ করেছি, অনিকদাও অনেকবার বলেছেন আমাকে নিয়ে কাজ করার কথা, বাট হয়নি সামহাউ, বাট দ্যাটস ফাইন। আমার ধারণা অনিকদার সিনেমার ডিরেক্টর না হয়ে অন্য যা কিছুই হতেন সেটা দারুণ হতো। এত শিক্ষিত, এত ঋজু মানসিকতার, এত পয়েজড, মানে ইন দ্য সেন্স ওনার ভাবনা চিন্তা, জ্ঞান, উইজডম, ক্লাস, পেডিগ্রি, বাংলা ছবির মানে মেকারদের মধ্যে, ইদানিং কালের বাংলা ছবির মেকারদের মধ্যে খুব রেয়ার হয়ে যাচ্ছে, ক্রমশ রেয়ার হয়ে যাচ্ছে। উনি একটা ওরকম রেয়ার প্রজাতির ফিল্ম মেকার ছিলেন এবং অসম্ভব সত্যজিৎ ভক্ত। সেটা তো অনেকটার বিজ্ঞাপন ছবি থেকে ফিচার ফিল্ম সবেতেই আমরা দেখেছি। তার সত্যজিৎ ভক্তিটা দেখানো নয়, লোককে দেখালাম এই দেখুন আমি রেকে ট্রিবিউট করছি, ওরকম ওই লোক দেখানোটা নয়। ওটা একদম ভিতর থেকে আসা, ছত্রে ছত্রে পুরো, মানে ওনার মননের ভিতরে, চেতনের ভিতরে যে সত্যজিৎ রায় যেভাবে বাস করতেন সেটা ওনার সবকিছুতেই প্রকাশ পেত। আহ আর কি বলবো বলুন, 4th মে পর থেকে বহু মানুষ বহু কথা বলছেন। অনেকটা অনেক বছর আগে থেকে একই কথা বলে চলেছে, তখন কেউ পাত্তা দেয়নি, শোনেনি, এক ঘরে করে দিয়েছে, ইগনোর করেছি, আমরা নেগলেক্ট করেছি। আমরা মানে আমি আমাকেও তার মধ্যে ফেলছি, আপনাদের সবাইকেও তার মধ্যে ফেলছি। আমরা সবাই আসলে একটা গোষ্ঠী, যারা এই মাইক এবং ক্যামেরার ওপারে আছেন এবং যারা আমরা এপারে আছি, তারা সবাই মিলে তাকে অলমোস্ট এক ঘরে করে দিয়েছিলাম। অথচ তিনি যে কথাগুলো ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে দাঁড়িয়ে বলে গেছেন, আজকে তো সবাই সেই কথাই বলছে। আপনাদের চ্যানেলে চ্যানেলে তো সেটাই সারাক্ষণ হেডলাইন হয়ে চলেছে। উনি অনেক আগে এই কথাগুলো বলে ফেলেছিলেন, সেই সাহস ছিল, অথচ সাহস দেখানোর দামও তো উনি দিয়ে গেলেন বছরের পর বছর। মর্মান্তিক ঘটনা, একজন একজন এরকম একটা মর্মান্তিক ঘটনা দাদা কি বলতে চাইবেন? পরপর দুটো ঘটনা দেখলাম আমরা। আমি শুধু এইটুকুই বলতে চাই যে এখন এ দেশ এবং এই রাজ্যে খুবই অসচেতন এবং উচ্চকিত মানুষের ভিড় হয়েছে, কিন্তু সচেতন এবং সচকিত মানুষের সংখ্যা কমছে। দুজন আলাদা আলাদা ক্ষেত্র, রাহুল আলাদা ক্ষেত্র, অনেক আলাদা ক্ষেত্র, কিন্তু এরকম দুজনের চলে যাওয়াটা যে যে শূন্যতা তৈরি করছে, সেই আবার বললাম সচেতন এবং সচকিত মানুষের সংখ্যা, সেই শূন্যতা পূরণ করা খুব মুশকিল, কারণ এরা দুজনেই সময়ের ফসল। সুতরাং আমি আমার ব্যক্তিগত বন্ধুকে 30 বছরের বন্ধুত্ব, সেটা তো শুধু সিনেমার ক্ষেত্রে নয়,
এ এমন এক বন্ধু যে বন্ধুর সঙ্গে পরের সপ্তাহে দেখা হলে নতুন কিছু নিয়ে আলোচনা করতে পারতাম, জানতে পারতাম। কারণ এটারই তো এখন অভাব হয়ে দাঁড়িয়েছে, এবং সেটাই সবচেয়ে বড় শূন্যতা সৃষ্টি করছে। আপনার আত্মার শান্তি কামনা করি। স্যার অনেক বউরি পুরো ভাষায় প্রকাশ করা যায় না। ওর মতো একজন মেকার, ওর মতো একজন ডিরেক্টর, ওর মতো স্বচ্ছ পরিষ্কার চিন্তাভাবনার একটা মানুষ, তার চলে যাওয়া এবং এইভাবে চলে যাওয়া চূড়ান্ত। প্রথম ছবি ভবিষ্যৎ, তাতে আমি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলাম এবং এত ছবি তো করেছি, বহু মানুষ বহু ছবি দেখেছেন, কিন্তু কথায় কথায় মানে শ্রেষ্ঠ কাজ কোনটা যদি বেছে দিতে হয়, আমার পছন্দের কথা ছেড়ে দাও, মানুষই বলে ভবিষ্যতের এই কর্নেল ব্রিগেডিয়ার আর কি ক্রোধার স্ক্রিপ্ট, ক্রোধার তার অ্যাটাক অপরাজিতই থেকে গেলেন। হ্যাঁ, উনি তো অপরাজিতই ছিলেন, এমনই মানুষ ছিলেন এবং এমন ছবি তৈরি করেছেন যে ছবিগুলো আমাদের ভীষণ ভাবা প্রশ্নের মুখে দাঁড় করা। ওনার এইভাবে চলে যাওয়াটা মানে ভেঙে খান খান হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। এত আকস্মিক এবং আনএক্সপেক্টেড, এত অপ্রত্যাশিত, নিতেই পারছি না, এখনো নিতে পারছি না। আস্তে আস্তে এই শিল্প বাংলা সংস্কৃতি বাইরে বাইরে কি কথা বলি? বাইরে জায়গা আছে, বাইরে জায়গা বাইরে জায়গা আছে, বাইরে জায়গা একটু দেখে কেন দিল না আমি জানি না, ও তো হেরে যাবার লোক না।
দিদি, এরকম একটা মর্মান্তিক ঘটনা আমরা পরপর দুটো এরকম মর্মান্তিক ঘটনা দেখলাম, কি বলতে চাইবে মানে এরকম অস্বাভাবিক মৃত্যু? সব বলার মুখ বন্ধ করে দিয়েছে তো গো, অনেকটা সব মুখ বন্ধ করে দিয়েছে। কিছু বলার মানে ভাষা নেই। এর মতন ক্ষতি আর এর মতন আকস্মিক ধাক্কা লাগা, এইটা হজম করতে, মেনে নিতে, এটার সঙ্গে সইতে সময় লাগবে। অপরাজিত একজন মানুষ তার কাজের ক্ষেত্রে, কারণ কোনো শাসকের চোখ রাঙানি, ধমকানি, চমকানি কোনো কিছুর সাথে কোনোদিন আপোষ করেননি। সেখানে উনি অপরাজিতই থেকেছেন, মানে নিজের পরাজয় স্বীকার করেননি। কিন্তু মৃত্যু সবারই হয়, কিন্তু এই মৃত্যু তো জীবন যুদ্ধের পরাজয়। এই পরাজয় অনেকটা কাম্য ছিল। অপরাজিতর মতো সিনেমা নন্দনে জায়গা করতে পারেনি, অপরাজিতর মতো একটা সিনেমা নন্দনে জায়গা করতে পারেনি, এই তৃণমূল সরকার জায়গা করতে দেয়। সেটাই তো এবং এরকম একটা জায়গা, যেটা ওনার একটা কষ্টের জায়গা ছিল, যে অপরাজিত উনি খুব লড়াই করেছিলেন। আমরা নিজেদের মতন করে সবাই খুব চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কিন্তু এইটা একটা দারুণ হলো, এবং এটা আমাদের সবার জন্য একটা শিক্ষণীয় হলো বটে, যে কোনো রং ছাড়া আজকে উনি এখানে এলেন। যেভাবে ওনার পার্থিব শরীর এলো, সেটা আমাদের একদমই কাম্য ছিল না, কিন্তু এলেন তো। শোক সন্তপ্ত সবাই এখানে। ওনার অগণিত যারা ভক্ত তারা এসেছিলেন 10টা থেকে নন্দনে, এবং এরপর NT1 স্টুডিওতে, যেখানে উনি সব থেকে বেশি কাজ করতেন, টলিগঞ্জ NT1 স্টুডিওতে, সেখানে পৌঁছবে। এবং সেখানেও 11টা থেকে 12টা, 12:30 অবধি থাকবে। তারপর 1টার সময় কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে যাওয়া হবে, এমনটাই। পরিবার এসেছিলেন, বন্ধুরা এসেছিলেন, অনেকদার সহকর্মীরা, অঞ্জন দত্ত, সৃজিত, তাদের মতো, মুর্শিদ মুখার্জি, তাদের মতো মানুষেরা এসেছিলেন, আরো অগণিত গুণী মানুষেরা এসেছিলেন, এবং অনিদাকে যারা ভালোবাসতেন পরিচালক হিসেবে তারা এসেছিলেন। এই সেই নন্দন যেখানে অনিক দত্ত এলেন। তো এবার NT1 এর উদ্দেশ্যে আমরা এখান থেকে বন্ধ হয়ে গেছে। কোথা থেকে কি এই জায়গা থেকেই কি আজকে এই পরিণতি? দেখুন, তা ইনভেস্টিগেশনের ব্যাপার। তবে এইটা বলতে পারি যে অনিক দত্তের যে সিনেমাগুলো এখানে চলেনি, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং এই নতুন পশ্চিমবঙ্গ সরকার, অনিকবাবু সেই সিনেমাগুলো যা এর আগে চলতে দেওয়া হয়নি, সব চলবে খুব দ্রুত। এই নন্দন নিয়ে যে একটা রাজনীতি চলতো দীর্ঘদিন ধরে, এবার কি সেটা বন্ধ হবে? বন্ধ হয়ে গেছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া দৃষ্টি, বর্তমান সরকারের কড়া বক্তব্য, যোগ্যতা অনুযায়ী কাজ হবে, কোনো স্বৈরাচার চলবে না। জাভেদ খান উস্কানি দিয়েছেন গতকাল ঈদের দিন, রাজ্য সরকার যেভাবে ঈদ পালন করেছে তাতে হয়তো কোথাও গিয়ে তার জ্বালা ধরেছে, এবং তার জন্য উনি বলছেন যে রাজ্য সরকার বলে দিয়েছে যে রাস্তায় নাকি করা যাবে না, রাস্তা আটকে, তাই এবার কালকে অন্যদের পালা ছিল, এবার সেটার প্রতিক্রিয়া কিন্তু এবার দেবো। জানি না সারা ভারতবর্ষ যে বিষয়কে স্বাগত করছেন, আমাদের মুসলমান সম্প্রদায় যারা ভাই বন্ধুরা রয়েছেন, সেখানে জাভেদ বাবু এই ধরনের মন্তব্য কেন করছেন? সম্ভবত মনে হয় যে রাজনৈতিক কারণে, মানুষের আশীর্বাদ তাদের উপর আসেনি বলে, বিজেপির প্রতি গেছে বলে, সেই জন্য উনি মানসিক কোনো যন্ত্রণা থেকে। কি বলবো, পরশু দিন থেকেই তো একই কথা বলে যাচ্ছি। খুবই মর্মান্তিক ঘটনা, এটার মানে এখনো হজম করতে পারছি না। দেখছি চোখের সামনে অনেকটা শুয়ে আছে, এটা মানে হজম হচ্ছে না, সত্যি বলছি। এরকম একজন মানুষ, এরকম মাথা,
এইরকম কাজ, এরকম কি বলবো, খুব খুব দুঃখের, মানে খুবই দুঃখের, এর বেশি আর কিছু বলার নেই। তুমি কি পরিবারের সাথে কথা হয়েছে কি বিষয়ে? এখন আমি গেছিলাম, দেখলাম ওনার পরিবারকে সমবেদনা জানা ছাড়া কিছু নেই। এটা একটা বড় লস, এবং আমাদের সরকারের আমলে আমরা এরম লস দেখতে চাই না। সবাই খুশি থাকুক, মানসিকভাবে সুস্থ থাকুক, মানসিকভাবে সুস্থ পরিবেশ থাকুক, এবং সিনেমার যে পরিবেশ ছিল এত 15 বছরের দমবন্ধ পরিবেশ, সেখান থেকে সবাই মুক্ত হোক, সবাই নিজের মতো করে কাজ করুক। দীর্ঘদিন অনেকটাকে